আমি আছি, স্বামী আর 4 সন্তান নিয়ে আমার অভাবের সংসার। 35 বছর আগে আমার বিয়ে দেখি এখানে ঘর দরজা কিছুই ছিল না। এই যে পাকঘর দেখছেন, ওইটা ছিল তখন থাকার ঘর। আমার স্বামী রাজমিস্ত্রি, যোগালি কাজ করত, মাত্র 6 টাকা হাজিরা পাইতো। যোগালি কাজে কোনদিন হাজিরা কোনদিন হইতো না, তাই সংসারে সবসময় অভাব লাগিয়ে থাকতো। 1 বছরের মাথায় আমি প্রথম সন্তানের মা হই। এটা ছিল আমার জন্য আনন্দে, আবার ছিল কষ্টে, কেননা আমার স্বামীর রোজগার দিয়ে সংসার চলতো না। এইভাবে আমার সংসার ধীরে ধীরে বড় হইতে থাকে। পরপর 3 ছেলে এবং 1 মেয়ের জন্ম হয়। সংসার যেমন বড় হইতে থাকে তেমনি সংসারের অভাবও বাড়তে থাকে। ওইটুকু ঘরে 3 ছেলে ও 1 মেয়ে নিয়ে 6 জনের সংসার যে কি কষ্টের তা আপনাদের বলি বুঝাইতে পারবো না। কতদিন 2 বেলা না খায় রয়েছি, খালি রাইতের 1 বেলা কাউনের ভাত খাইতে দিছি। মাসের পর মাস পোলা পানি 2 বেলা ভাত দিতে পারিনি, 2 বেলা রুটি দিছি। এক সময় আমার স্বামীর হার্জিয়া বাঁচছে, সংসারও তো বড় হয়েছে। তখন সংসারের অভাব পূরণ করার জন্য অনেক কষ্ট করছি। নিজে হাঁস মুরগি পালছি, মুরগির ডিম পোলা ফাঁকে না দিয়ে বিক্রি করছি। বাড়ির পাশে শাকসবজি চাষ করছি, কিন্তু সংসারের অভাব দূর হয়নি। টাকার অভাবে পোলাপানগুলোকে ঠিক মতো স্কুলে দিতে পারিনি। 2012 সালে আব্দুল ভাইয়ের কুদ্দুসের কথা শুনিয়ে আমি সত্যি স্বপ্ন দেখা শুরু করলাম। রাতের বেলা স্বামীরে জানাইলাম, সে আমাকে মিটিতে যাইতে বলল। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SDF) মূলত বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত ও অলাভজনক প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SDF) 2003 সাল থেকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামের পিছিয়ে পড়া অতি দরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে টেকসই সংগঠন তৈরি, ক্ষুদ্র অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান এবং আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করে নারীর ক্ষমতায়ন ও তাদের জীবনমান উন্নয়নের জন্য কর্মসূচি বাস্তবায়ন করছে। গ্রামের দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীর বিভিন্ন ধরনের আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড যেমন গাভী পালন, গরুর হৃষ্টপুষ্টকরণ, হাঁস মুরগি পালন, ছাগল পালন, শাকসবজি চাষ, মাছ চাষ ইত্যাদির মাধ্যমে জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। কথাগুলো শুনি মনে মনে সাহস পাই। পরে গ্রাম সমিতির সদস্য হই। 7 দিনে সঞ্চয় দিতাম 10 টাকা। অনেক কষ্ট করে আমি টাকা জমাইতাম। তার কিছুদিন পর গ্রাম সমিতির মাধ্যমে গাভী পালনের এসে 2 দিনের প্রশিক্ষণ নিই। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হল বাণিজ্যিকভাবে গাভী পালন বিষয়ক কারিগরি তথ্য প্রদানের দ্বারা প্রশিক্ষণার্থীদের জ্ঞান, দক্ষতা ও আচরণের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দুগ্ধ উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে তাদের আয় বৃদ্ধি করা এবং দারিদ্র্য হ্রাস করা। প্রশিক্ষণের শুরুতে অংশগ্রহণকারীদের পরিচিতি ও প্রশিক্ষণের সার্বিক উদ্দেশ্যসমূহ আলোচনা করা হয়। প্রশিক্ষণের এ পর্বে গাভীর দুধের পুষ্টিগুণ ও গুরুত্ব, বাণিজ্যিকভাবে গাভী পালনের উদ্দেশ্য, গাভীর বিভিন্ন জাত পরিচিতি ও বৈশিষ্ট্য এবং বাণিজ্যিকভাবে পালনের জন্য বকনা বাছুর নির্বাচন। বাণিজ্যিকভাবে গাভী পালনের ক্ষেত্রে গাভীর বাসস্থান নির্মাণের জন্য উপযুক্ত জায়গা নির্বাচন, গাভীর আদর্শ বাসস্থানের বৈশিষ্ট্যসমূহ এবং বাংলাদেশের প্রেক্ষিতে গাভীর উপযুক্ত বাসস্থান নির্মাণ সম্পর্কে প্রশিক্ষক বিস্তারিত আলোচনা করেন। গাভীর কৃত্রিম প্রজননের উদ্দেশ্য, উপকারিতা, সুবিধা অসুবিধা, গাভীর গর্ভকালীন এবং প্রসব পরবর্তী যত্ন, বাছুরের যত্ন ও খাদ্য ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করেন। বাণিজ্যিকভাবে পালনের জন্য গাভীর সামগ্রিক খাদ্য ব্যবস্থাপনা, আঁশজাতীয় ও দানাদার খাদ্য উপাদান পরিচিতি, রেশন তৈরি ও সরবরাহ পদ্ধতি, গাভীর প্রসবের আগে ও পরে ইউবিএম এর ব্যবহার ইত্যাদি হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। বাণিজ্যিকভাবে গড়ে তোলা গাভীর খামারের পরিবেশ সংরক্ষণ ও জৈব নিরাপত্তা, গাভীর বিভিন্ন রোগ পরিচিতি, রোগের লক্ষণ,
টিকা প্রদানের মাধ্যমে প্রতিকার ও প্রতিরোধ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। গাভীর দুধ বাজারজাতকরণের সঠিক পদ্ধতি ও কৌশল, গাভীর বাছুর বাজারজাতকরণের সময় যত্ন ও ব্যবস্থাপনা, খামারিদের দুধ ও গাভীর বাছুর পালনের আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ এবং সার্বিকভাবে প্রশিক্ষণার্থীদের প্রশ্নোত্তর পর্ব দ্বারা মূল্যায়নের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি ঘটে। এভাবে প্রশিক্ষণ নিয়ে হাজারো আসিয়া আক্তারেরা স্বপ্ন দেখে এগিয়ে যাওয়ার। 2013 সালে ভিসু থেকে প্রথম ধাপে 25,000 টাকা স্বাবলম্বী নেই এবং আমার জমানো টাকা দিয়ে একটা বিদেশি জাতের গরুর বকনা বাছুর কিনি। প্রশিক্ষণ যা শিখেছি সেভাবে বাছুর পালনের যত্ন নিয়েছি। আমার স্বামীও যোগালি কাজের ফাঁকে ফাঁকে আমারও সাহায্য করছে। এইভাবে গাভীটা বড় হইলে একদিন এলএসপি ভাই এসিয়ে গাভীটারে কৃত্রিম ভরণ দিয়ে দেয়। পরে গাভীটা একটা বাছুর জন্ম দেয়। বাছুরে খাবার পরে গাভীটা 8 লিটার দুধ দিত। সেই দুধ প্লাস্টিক গ্যালনে করে আমার স্বামী বাজারে বিক্রি করত। কিস্তির টাকা আমার স্বামীর আয় থেকে পরিশোধ করতাম এবং দুধ বিক্রি করি আমার মাসের খরচ বাদে 4,000 টাকা লাভ হতো। সেই ঋণ শোধ করে 2014 সালে বিসিও থেকে দ্বিতীয় ধাপে 40,000 টাকা ঋণ নিয়ে এবং দুধ বিক্রি লাভের টাকা দিয়ে খরচ গাভী কিনি। 2 গাভী থেকে প্রতিদিন প্রায় 18 লিটার দুধ আমার স্বামীকে সাইকেলে করে মধুপুর বাজারে নিয়ে যায়। খরচ বাদে প্রতি মাসে 8,000 টাকা থাকতো। পরে আবার 2016 সালে ভিসিও থেকে তৃতীয় ধাপে 60,000 টাকা ঋণ নিয়ে এবং দুধ বিক্রি লাভের টাকা দিয়ে আরও একটা ফিজিয়াম জাতের গাভী কিনি। 3 গাভী থেকে প্রতিদিন প্রায় 23 লিটার দুধ হইত এবং সেখান থেকে খরচ বাদে প্রতি মাসে আমার 10,000 টাকা থাকতো। এরপর 2018 সালে চতুর্থ ধাপে 80,000 টাকা ঋণ নিয়ে এবং দুধ বিক্রি করার লাভের টাকা দিয়ে 1,30,000 টাকা দিয়ে আর একটা ফিজিয়ান জাতের গাভী কিনি। প্রতিদিন গড়ে 25 লিটার দুধ হইতো এবং সেখান থেকে খরচ বাদে প্রত্যেক মাসে আমার 15,000 টাকা থাকতো। বর্তমানে আমার ফিজিয়ান জাতের 3টা গাভী 3টা বাছুর আছে। আমার স্বামী এখন রাজমিস্ত্রি কাম করে না, আমার সাথে সব কাজে সমানভাবে সাহায্য করে। গরু বেচা কেনা, পরিচর্যা, খাবার দেওয়া, গোসল করানো, দুধ দোয়ানো, সব কাজে আমাকে সাহায্য করে। গাভী ও দুধ বিক্রি করার টাকা, ছেলের পাঠানোর টাকা মিলে পর্যায়ক্রমে 11.5 শতক জমির উপর নতুন 3 সেট বাড়ি করেছি। সেখানে খরচ হয়েছে 1,20,000 টাকা। এছাড়া 6 শতক ধানের জমি কিনেছি এবং 3 লাখ টাকা দিয়ে 100 শতক জমিন বন্ধক নিয়েছি। মানে আমার মোট সম্পদের পরিমাণ প্রায় 8 লাখ টাকা। এবার আমি 2019 সালে বিসিও থেকে 1.5 লাখ টাকা ঋণ নিব এবং আমার গাভীর খামার আরও অনেক বড় করব। এইচডিএফের সাহায্যে আমাকে জীবনটা বদলে গেছে। এখন সমাজে সম্মান পাই, বাজার থেকে বড় মাছটা কিনতে পারি। এইচডিএফের কাছে আমি চিরকৃতজ্ঞ। এমন ভাগ্য বদলের শত শত গল্প তৈরি হচ্ছে বাংলাদেশে। দরিদ্র হতদরিদ্র আসিয়া আক্তারেরা এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির পথে।